হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জৈন দর্শন বা জৈন ফিলোসফি। আগের দিন আমরা চারবাক দর্শন সম্পর্কে আলোচনা করেছি এবং আমরা জেনেছি চারবাক দর্শন হচ্ছে একটি চরমপন্থী নাস্তিক সম্প্রদায় এবং আমরা জেনেছিলাম নরমপন্থী নাস্তিক সম্প্রদায় হচ্ছে বৌদ্ধ এবং জৈন দর্শন। তাই আমরা আজকে জৈন দর্শন সম্পর্কে আলোচনা করব। চারবাক দর্শন পড়তে গিয়ে আমরা জেনেছিলাম চারবাকরা একমাত্র প্রত্যক্ষকে স্বীকার করেছে এবং জৈন দর্শন পড়তে গিয়ে আমরা জানবো জৈন দর্শনে তিন প্রকার প্রমাণকে স্বীকার করা হয়: প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। চারবাক দর্শনে কি ছিল? চারবাক দর্শন মনে করেছিল যে জড় বস্তু থেকেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, তাই তাদেরকে আমরা জড়বাদী দার্শনিক বলেছিলাম। জৈন দর্শন হচ্ছে একটি আধ্যাত্মবাদী দর্শন। তাহলে আমরা প্রথমেই যদি দেখি, জৈন দর্শন হচ্ছে একটি নরমপন্থী নাস্তিক সম্প্রদায় বা নাস্তিক দর্শন। তাহলে কোনো একটি দর্শন সম্প্রদায় পড়ার পূর্বে আমরা সেই দর্শন সম্প্রদায়টাকে প্রতিষ্ঠা করেছে সেটা আমাদের জানতে হবে এবং এই দর্শন সম্প্রদায়টার উদ্ভবই বা কীভাবে হলো সেটা আমাদের জানতে হবে। যদি আমরা দেখি এই যে জৈন দর্শন, তার উৎপত্তি হচ্ছে জিন শব্দ থেকে। তাহলে জিন শব্দের উৎপত্তি কোথা থেকে হচ্ছে? জিন শব্দের মূলে রয়েছে সংস্কৃত জি ধাতু থেকে। তাহলে জি ধাতুর কথা অর্থ হচ্ছে জয় করা। তাহলে জয় করা কি? জিন বলতে বোঝানো হচ্ছে যিনি আধ্যাত্মিক চেতনার মাধ্যমে বা সাধনার মাধ্যমে তিনি তার কামনা বাসনাকে কি করেছেন? জয় করেছেন এবং তিনি একটি সিদ্ধ পুরুষ। তাহলে যার কামনা বাসনা নেই, কোনো দুঃখ কষ্ট নেই, তিনি সমস্ত কিছুকে আধ্যাত্মিক চিন্তা ভাবনার মাধ্যমে সাধনার মাধ্যমে এই লেভেলটা অতিক্রম করেছেন, তিনি হচ্ছেন জিন বা সিদ্ধ পুরুষ। তাহলে আমরা দেখলাম জিন শব্দ থেকে জৈন দর্শনের উৎপত্তি ঘটেছে এবং জিন শব্দটি এসেছে জি ধাতু থেকে এবং জিন বলতে বোঝানো হচ্ছে যিনি সমস্ত প্রকার কামনা বাসনাকে দূরে সরিয়ে রেখে দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়েছেন, কামনা বাসনাকে জয় করেছেন, তিনিই হচ্ছেন জিন বা সিদ্ধ পুরুষ। তাহলে জৈন দর্শনের যে প্রতিষ্ঠাতা রয়েছে সে সম্পর্কে আমাদের জানা দরকার। তাহলে কি জৈন দর্শনে আমরা কোনো একজনকে প্রতিষ্ঠা হিসাবে পাই না, আমরা 24 জন তীর্থঙ্করের নাম পাই। আর এই 24 জন তীর্থঙ্করই হচ্ছে সিদ্ধ পুরুষ বা জিন। তারা কি করেছেন? তাদের কামনা বাসনাগুলোকে জয় করে তিনি দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়েছেন এবং তারা হচ্ছে সিদ্ধ পুরুষ। তাদেরকেই তারা পরবর্তীকালে আমরা পড়তে গিয়ে জানবো ঈশ্বর বলে মনে করছেন। তাই জৈন দর্শনের যে প্রথম তীর্থঙ্কর তিনি হচ্ছেন ঋষভদেব এবং শেষ তীর্থঙ্কর হচ্ছেন বর্ধমান মহাবীর। এবং আমরা আরেকজন তীর্থঙ্করের কথা পাই, তিনি হচ্ছেন পার্শ্বনাথ। পার্শ্বনাথ হচ্ছে কি? জৈন দর্শনের ধর্ম এবং দর্শনের ভিত্তি। আমরা তাহলে জৈন দর্শনে প্রতিষ্ঠাতা হিসাবে কি হলো? আমরা মহাবীরের নাম জানলাম, বুদ্ধদেবের নাম জানলাম, তারপর মহাবীরের নাম জানছি এবং পার্শ্বনাথের নাম জানলাম। তাহলে এই যে বুদ্ধদেব নামটা আমি করলাম, এই বুদ্ধদেব কি হচ্ছেন? জৈন দর্শনের সমসাময়িক ছিলেন, তিনি হচ্ছেন বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা। তাহলে জৈন দর্শন এবং বৌদ্ধ দর্শন একটা সমসাময়িক সময়ে এসেছে। তাহলে বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে বুদ্ধদেব এবং পরের দিন আমরা বৌদ্ধ দর্শন সম্পর্কে আলোচনা করব। তখন আমরা জৈন দর্শনের সঙ্গে বৌদ্ধ দর্শনে কি পার্থক্য রয়েছে সেটা জানবো, বা চারবাক দর্শনের সঙ্গে জৈন দর্শনের সঙ্গে বৌদ্ধ দর্শন কি ধরনের ডিফারেন্স রয়েছে এগুলো আমরা জানবো। তাহলে কোনো একটা দর্শনকে জানতে গেলে আমরা জানি তার প্রতিষ্ঠাতা থাকে, তার উৎপত্তি থাকে, এই বিষয়গুলো আমরা জানলাম। তারপরে কি আমরা কিভাবে জানবো সেই গ্রন্থটাকে, সেই দর্শনটাকে? তার জন্য কিছু গ্রন্থসমূহ রয়েছে। সেই গ্রন্থসমূহগুলো কয়েকটা নাম আমরা জেনে নিই। যেমন উমাসতীর তথার্থ দিগম সূত্র, সিদ্ধসেন দিবাকরের ন্যায়াবতার, হরিভদ্রের স্বরদর্শন সমুচ্চয়, মেরুতুঙ্গের স্বরদর্শন বিচার জৈন দর্শনে উল্লেখযোগ্য গ্রন্থসমূহ। এবার জৈন দর্শনকে দুটি সম্প্রদায়ে ভাগ করা যায়, একটা হচ্ছে শ্বেতাম্বর, একটা হচ্ছে দিগম্বর। শ্বেতাম্বর যারা ছিলেন তারা হচ্ছেন একটু নরমপন্থী, দিগম্বরা হচ্ছে চরমপন্থী, মানে তারা কঠোর বিশ্বাস করতেন। শ্বেতাম্বরের সমর্থক কারা? পার্শ্বনাথ, যে নামটা আমি আগে করেছি, এবং দিগম্বরের সমর্থক হচ্ছেন মহাবীর। তাহলে দিগম্বর যারা ছিলেন তারা কঠোর নিয়ম পালন করতেন, তারা পরিধেয় বস্ত্রটুকুও পরতেন না, তারা সমস্ত কিছু ত্যাগ করেছিলেন। কিন্তু শ্বেতাম্বর বা পার্শ্বনাথের যে অনুগামী বা অনুসরণ যারা করতেন তারা শ্বেত বস্ত্র পরিধান করতেন। তাহলে জৈন দর্শনের যে বক্তব্য কি, মূল বক্তব্য রয়েছে সেখানে জৈন দর্শনে জ্বর এবং জীব দুটোকে স্বীকার করা হয়। জীবকে তারা আত্মা বলছেন, জ্বর অজীব বা জড়। তাহলে
জৈন দর্শনে জীব বা আত্মা আর অজীব বা জড় দুটি মূল তত্ত্ব রয়েছে। জীব হলো জ্ঞান আছে জীবের, এবং অজীব হচ্ছে কি জড় স্বভাব। তাহলে জ্ঞান কার থাকে? জীবের, এবং অজীবের জড় জানলাম। এবং চৈতন্যের স্বাভাবিক পরিণতি হচ্ছে জ্ঞান। তাহলে এই জ্ঞানটা কি? জ্ঞাতা এবং জ্ঞেয়ের মধ্যে যে সম্বন্ধ সেটাই হচ্ছে জ্ঞান। জ্ঞাতাকে? জ্ঞাতা হচ্ছে আমি, এবং আমি কোনো একটা বিষয়কে জানছি, হয়তো আমি একটা বইকে জানছি, তাহলে বইটা হচ্ছে কি জ্ঞেয়। তাহলে জ্ঞাতা এবং জ্ঞেয়ের মধ্যে যে সম্বন্ধ, সেখান থেকে জ্ঞানের উৎপত্তি হয়। তাহলে জ্ঞাতা হচ্ছে আমি, বা যে জানছে সে হচ্ছে জ্ঞাতা, এবং যে বিষয়টাকে জানছে সেটা হচ্ছে জ্ঞেয়। তাহলে জ্ঞাতা ও জ্ঞেয়ের মধ্যে সম্বন্ধটাই থেকে জ্ঞানের উৎপত্তি হয়। তাহলে জ্ঞান 5 প্রকার বলা হয় জৈন দর্শনে। কি কি? মতি, সুত, অবধি, মনোপর্যায় এবং কেবল। তাহলে জৈন দর্শনে জ্ঞান 5 প্রকার: মতি, সুত, অবধি, মনোপর্যায় এবং কেবল। এদের মধ্যে মতি এবং সুত হলো পরোক্ষ জ্ঞান, অবধি, মনোপর্যায় এবং কেবল জ্ঞান হচ্ছে অপরোক্ষ জ্ঞান। তাহলে মতি এবং সুতকে আমরা সরাসরি জানতে পারি না, কোনো কিছুর মাধ্যমে আমরা জানি, তাই তাদেরকে বলা হচ্ছে পরোক্ষ জ্ঞান। এবং অবধি এবং মনোপর্যায় এবং কেবল, এই যে 3টে জ্ঞান রয়েছে, এটাকে আমরা সরাসরি জানতে পারি, তাই এই জ্ঞানটা হচ্ছে অপরোক্ষ জ্ঞান। জৈন দর্শনে ঈশ্বরে অবিশ্বাসী, তারা তীর্থঙ্করদেরই ঈশ্বর রূপে মানেন, এবং তারা কি করেন? তারা বেদের প্রমাণে বিশ্বাস করেন না, তাই তারা হচ্ছেন নাস্তিক। তাহলে চার্বাকদের সঙ্গে তো একই, চার্বাকরাও ঈশ্বর মানেন না, চার্বাকরাও বেদে বিশ্বাস করেন না, এই জৈনরাও তাই ঈশ্বর মানছেন না, বেদের প্রমাণকে বিশ্বাস করছেন না, কিন্তু পার্থক্য এক জায়গায়। কারণ চার্বাক দর্শনে জড়বাদী দর্শন, তারা কি বলেছিল? জড় থেকেই সমস্ত কিছু সৃষ্টি। তাদের মধ্যে, চার্বাকদের মধ্যে আধ্যাত্মিকতার কোথাও আমরা ছোঁয়া পাই না। কিন্তু জৈন দর্শন হচ্ছে একটা আধ্যাত্মবাদী দর্শন, কারণ জীবের মোক্ষ লাভের জন্য তারা উপদেশ দান করেন। তারা বলে আমরা যে জীব রয়েছে তার দুঃখ কষ্ট থেকে মুক্তির জন্য বা মোক্ষের লাভের জন্য তারা পথ দেখান। কিন্তু চার্বাক দর্শনে এই বিষয় সম্পর্কে কোনো আলোচনা করা হয়নি, কারণ চার্বাক দর্শনে বলা হয়েছিল দেহের বিনাশ হলেই সমস্ত কিছুর বিনাশ হয়ে যায়। তাহলে কি? যাবৎ জীবের সুখম জীবেত ঋণঙ্কিতা ঘৃতম পিবে, যতদিন বাঁচবে সুখে থাকো, ঋণ করে ঘি খাও, কারণ পরবর্তীকালে তোমার দেহ বিনষ্ট হয়ে যাওয়ার পর, মৃত্যুর পর আর কোনো কিছু থাকবে না। কিন্তু জৈন দর্শনে কিন্তু সেখান থেকে একটু সরে এসে তারা আধ্যাত্মবাদী দর্শন সম্প্রদায়, তারা মোক্ষের কথা বলেন, তারা মোক্ষ লাভের উপায়েরও কথা বলেন। তারা মোক্ষ লাভের উপায় হিসাবে তারা 3টি নীতির কথা বলেছেন, যে তোমরা এই 3টি নীতি মেনে চলো তাহলে মোক্ষ হবে। সেই 3টে নীতিকে বলা হয় ত্রিরত্ন। তারা 3টে নীতি কি? সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং সম্যক চরিত্র। তাহলে সম্যক চরিত্রই বা কিভাবে গঠন হবে? এই সম্যক চরিত্র গঠনের জন্য তারা আবার কি করছে? 5টি মহাব্রতের কথা বলছে। তোমরা এই 5টা মহাব্রত মানো, তাহলে তোমাদের সম্যক চরিত্র গঠন হবে। আর তোমাদের সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং সম্যক চরিত্র, এই 3টি যদি লাভ করতে পারো, তাহলে তোমাদের মোক্ষ হয়ে যাবে। এভাবেই জৈন দর্শন একটি মুক্তির পথ দেখায়, এবং জৈন দর্শন আধ্যাত্মিকবাদী দর্শনে পরিণত হয়। এবং জৈন দর্শন হচ্ছে বহুত্ববাদী দর্শন বা বহুবাদী দর্শন। তারা অসংখ্য দ্রব্যের অস্তিত্ব মানেন, এবং তারা হচ্ছে অনেকান্তবাদী, কারণ তারা বস্তুর অনন্ত ধর্মে বিশ্বাসী। তারা মনে করেন বস্তুর অসংখ্য গুণ আছে বা ধর্ম আছে, আমরা যদি সেই অনন্ত ধর্ম বা অনন্ত গুণগুলোকে জানতে পারি, তাহলেই আমরা সেই বস্তুটাকে জানতে পারবো। তাই জৈন দর্শন হচ্ছেন অনাকান্তবাদী দর্শন। এবং জৈন দর্শনের যে জ্ঞানতাত্ত্বিক মতবাদ বা এপিস্টেমোলজি, সেটা স্যাদবাদ নামে পরিচিত। এবং জৈন দর্শনে আমরা জানলাম প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ 3টি প্রমাণ স্বীকার করা হয়। তাহলে দেখো, চার্বাক দর্শন এবং জৈন দর্শনের মধ্যে যে মেন পার্থক্যটা দাঁড়ালো, যেটা হচ্ছে চার্বাক দর্শনে একটি প্রমাণ স্বীকার করা হয় প্রত্যক্ষ, জৈন দর্শনে প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ 3টি প্রমাণ স্বীকার করা হচ্ছে। চার্বাকরা হচ্ছে জড়বাদী দার্শনিক, তারা জড় থেকেই সমস্ত কিছু উৎপত্তি সৃষ্টি করেছে। অন্যদিকে জৈন দর্শন হচ্ছে আধ্যাত্মবাদী দার্শনিক, কারণ তারা মোক্ষের পথ দেখাচ্ছে। মোক্ষের পথ দেখাতে গিয়ে তারা 3টে নীতির কথা বলছেন, যে 3টি নীতি ত্রিরত্ন নামে পরিচিত। সেই 3টি কি কি নীতি? সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র। সম্যক চরিত্র গঠন হবে কি করে? 5টা মহাব্রত পালন করার মাধ্যমে। এইগুলো আমাদের চার্বাক দর্শন এবং জৈন দর্শনের মধ্যে পার্থক্য। পরের দিন আমরা বৌদ্ধ দর্শন পড়ব, এবং পরের দিন আমরা 3টে দর্শনের সম্বন্ধে কি রিলেশন রয়েছে বা পার্থক্য রয়েছে সেটা জানবো। এবং তোমরা প্রতিদিন এইভাবে ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে তোমরা জয়েন করে যাবে, সেখান থেকে পিডিএফটা কালেক্ট করে নেবে। এবং পরের দিন থেকে আমরা এমসিকিউর একটা প্লেলিস্ট তৈরি করছি, সেখান থেকে তোমরা চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা এমসিকিউ পেয়ে যাবে। সেই এমসিকিউ করলে তোমাদের পরীক্ষায়
সুবিধা হবে। তাই তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমাদের পাশে থাকবে এবং তোমরা একদিকে যেমন থিওরিক্যাল ক্লাস পাবে সেরকম তোমরা এমসিকিউ ক্লাসও পাবে।